ধর্ষণের প্রতিবাদে উত্তরের জেলায় জেলায় কর্মসূচি, বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে ছাত্র জনতা, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে ফের আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ব্যাহত, রোগী স্বজনদের চরম ভোগান্তি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরের 5 জেলায় চলছে জনমত জরিপ, বাস্তবায়ন হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন বলছে পাওয়ার চায়না, ভূ রাজনৈতিক প্রশ্ন না ওঠার আশা। এবং ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে কর্মীদের ব্যস্ততা, বিশেষ ট্রেনের জন্য মেরামত হচ্ছে বগি, নির্ধারিত সময়ে সরবরাহের আশা কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ধর্ষকের বিচারের দাবিতে উত্তাল রংপুর অঞ্চল, বিক্ষোভ, মানববন্ধন, মিছিল, সংবাদ সম্মেলন সহ চলছে নানা কর্মসূচি। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ধর্ষণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবি ছাত্র জনতার। মঙ্গলবার সকালেও গাইবান্ধা শহরে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করে একাধিক সংগঠন। পরে বিক্ষোভ মিছিল বের করে শহর দক্ষিণ শেষে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এ সময় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে নারী ও শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে রংপুরে। শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালবাগের বাগ ভাস্কর্যের সামনে সমাবেশ করে। আমরা চাই যাতে নারী শিশুর নিরাপত্তা নিশ্চিত হয়। একই দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 5 দফা দাবিতে সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর সেবা বন্ধের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক ও বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিএমডিসি থেকে ম্যাথস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ, শূন্য পদে চিকিৎসক নিয়োগ, এমবিবিএস ও বিডিএস ব্যতীত ডাক্তার লেখা বন্ধ ঘোষণা সহ 5 দফা দাবিতে উত্তাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির পাশাপাশি বন্ধ করে দেয়া হয় আউটডোর সেবা। এতে চরম বিড়ম্বনায় পড়েন রোগী ও স্বজনরা। টিকিট পাচ্তেছি না, এই আন্দোলনে চলতেছে, গত পরশুদিন থেকে আসতেছি আর ঘুরতেছি। বাসা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া লাগতেছে, এটা আমাদের সমস্যা হচ্ছে। আন্দোলনরতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 5 দফা দাবি জানিয়ে আসলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ, ফলে বাধ্য হয়েই কঠোর কর্মসূচির ঘোষণা। যে যৌক্তিক দাবিগুলো আছে এর পক্ষে যদি কোনো আমরা রায় না পাই, তাহলে সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ, সকল প্রকার সেবা বন্ধ করা হবে, শাটডাউন ঘোষণা করা হবে। এমন একটা রায় আসুক যেটা স্বাস্থ্য খাতের জন্য হুমকি স্বরূপ না হয়। ম্যাথস বন্ধ করা এবং ওদের কারিকুলামকে পুনর্মূল্যায়ন করে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কূটকৌশলের প্রতিবাদ ও 5 দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুরের প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় চলছে জনমত জরিপ। নদী পাড়ের বাসিন্দাদের মতামত নিচ্ছে পাওয়ার চায়না কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়ন হলে তিস্তা অববাহিকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, আর ভূ রাজনীতির ক্ষেত্রে এ প্রকল্প নিয়ে প্রশ্ন উঠবে না বলে মনে করেন পাওয়ার চায়নার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হান কুন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। choice of Bangladesh people and stand ready to continue to provide assistance for Bangladesh. 18 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছিলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। জনাব সৈয়দা রিজওয়ান
তবে 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এর 1 মাস পর পাওয়ার চায়না তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট তুলে ধরে তিস্তা অববাহিকার বাসিন্দাদের কাছে। প্রকল্পে রয়েছে নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং, বাঁধ ও সড়ক নির্মাণ, উদ্ধারকৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল, পাওয়ার প্ল্যান্ট, স্যাটেলাইট টাউন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহ নানা পরিকল্পনা। তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই তিস্তা নদীর 130 কিলোমিটারকে সংস্কার করা হোক, বাদে নিয়ে আসা হোক। পাওয়ার চায়না কোম্পানির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হান কুন বলেন, পরিবেশ বান্ধব এই প্রকল্পে ভূরাজনৈতিক কোনো প্রশ্ন থাকার কথা নয়, এটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাপার। এটি রাজনৈতিক বা ভূরাজনৈতিক কোনো বিষয় নয়, এটি শুধুই ব্যবসায়িক বিষয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি যাতে প্রকৃতপক্ষে জনস্বার্থেই বাস্তবায়ন হয়, সে কারণেই সরাসরি তিস্তা পাড়ের বাসিন্দাদের মতামতের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে বিস্তারিত জানবো। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, সরাসরি আলোচনায় যাব। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি। একসময় উত্তরের মানুষের যে জীবনরেখা তিস্তাকে বলা হতো, সেই তিস্তা কিন্তু উত্তরের মানুষের এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসময়ের বন্যায়, ভাঙ্গন, প্লাবনে প্রতি বছরে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে তিস্তা অববাহিকার উত্তরের যে 5 জেলা। এর মধ্যে আপনারা জেনে থাকবেন, উত্তরের 5 জেলায় শুরু হয়েছে মতবিনিময়। পাওয়ার চায়না সরাসরি তিস্তা অববাহিকার মানুষের সাথে মতবিনিময় করছেন সমন্বিত তিস্তা যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন এবং চূড়ান্ত সমীক্ষার জন্য। আমরা আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন তিস্তা পাড়ের মানুষ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি। আপনারা তো দীর্ঘ সময় আন্দোলন করছেন, আপনারা এই যে মতামত নিচ্ছে পাওয়ার চায়না, এর মধ্য দিয়ে আপনারা কি মনে করছেন, এটি ইতিবাচক দিকে যাচ্ছে কিনা তিস্তা মহাপরিকল্পনার যে দাবি আপনাদের? হ্যাঁ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই, জলাধার নির্মাণ, আরো 6 দফা দাবিতে আমরা 15 সাল থেকে আন্দোলন করে এসেছি। এটা যখন পাওয়ার চায়না 2016 সালে 3 বছর ব্যাপী এটা সমীক্ষা শেষ করে, এটা চূড়ান্ত পর্যায়ে যখন যায়, এটা অর্থায়ন এবং 22 সালে কিন্তু এখানে চীনের রাষ্ট্রদূত আসে অর্থায়ন দেওয়া যাবে কিনা। চূড়ান্ত যাওয়ার পরেই 23 সালে এসে জটিলতার তৈরি হয়, তারপরে কিন্তু এটা থমকে দাঁড়ায়। এই সরকার ক্ষমতায় আসার পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে চীনের পাওয়ার চায়নার সঙ্গে যেটা এমইউ চুক্তি ছিল, তারা এটা নবায়ন করে এবং তারা আবার নতুন করে বলে যে তারা এটা আমরা সমীক্ষা করব। এবং তিস্তা পাড়ের মানুষের কাছে পাওয়ার চায়নার টিম এখানে এসছে, পানি উন্নয়ন বোর্ড, এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশের প্রকল্প। এখানে আপনার এক্সপার্ট হচ্ছে পাওয়ার চায়না, যারা এই নদীটা খনন করবে, নদীর 2 তীর সংরক্ষণ করবে এবং যারা এখানে 2 তীর সংরক্ষণ করার পর তারা বলতেছে যে এখানে 174 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে। এই উদ্ধারকৃত জমিতে তারা স্যাটেলাইট টাউন, পর্যটন, কৃষি, টেক্সটাইল এবং চালু করবে। তো এইটার এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এটা কিন্তু আমরা 2000। আপনারা তো দীর্ঘ সময় আন্দোলন করছেন, এটি আসলে কেন জরুরি হয়ে পড়েছে? মানে তিস্তা আমরা দেখছি যে 240 বছর বয়সী তিস্তা কখনোই সংস্কার হয়নি, এটি কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আপনারা মনে করছেন? আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, তিস্তা নদী এখন 12 মাসি নদী না, তিস্তা এখন মৌসুমী নদী। 240 বছর ধরে তিস্তার কোনো পরিচর্যা করা হয় না। প্রতি বছরের পলি জমে তিস্তার বুকটা সমতলের চেয়ে বড় উঁচু হয়ে গেছে। তিস্তা এখন অনেক ছুট চ্যানেল তৈরি হয়েছে। তিস্তা শুধু বর্ষাকালেই না, খরাকালেও তিস্তায় বন্যা হয়। এলাকার মানুষের কথা হচ্ছে, যদি আমরা এই তিস্তার চ্যানেলটাকে একমুখী করতে পারি, নদী যদি গভীর করতে পারি এবং 2 তীর সংরক্ষণ করতে পারি,
ভাঙনের হাত থেকে, অকাল বন্যার হাত থেকে, হরকা বন্যার হাত থেকে আমরা রক্ষা পাবো। এবং কৃষকের কথা হচ্ছে চরের কৃষি হিডেন ডায়মন্ড। এখানে প্রতি বছর যে ভুট্টা, আলু, পেঁয়াজ, বাদাম, মরিচ উৎপাদন হয়, এটা দিয়ে তারা জীবন উৎপন্ন করে এবং এটা গোটা দেশকেও তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। আপনারা জানেন যে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক বিষয় রয়েছে এবং চীন বিনিয়োগ করতে চায়, সেই জায়গায় ভারতের এক ধরনের হস্তক্ষেপ রয়েছে। সবকিছু মিলে আপনাদের এক ধরনের প্রস্তাবনা রয়েছে। আমরা যদি এটা নিজস্ব বিনিয়োগে করতে যাই এবং আপনাদের যে প্রস্তাবনা সেটি আসলে কিভাবে বাস্তবায়ন সম্ভব? এখন কথা হলো ভূ রাজনীতির এইখানে অনেকেই বলে চীনের প্রকল্প। এটা তো আমরা পদ্মা সেতু তো 4 বিলিয়ন টাকা, এটা তো অল্প টাকায় 1 বিলিয়ন টাকা লাগতেছে আর কি। তাহলে এইটা আমরা বলতেছি যে এই টাকাটা বড় কথা না। এখানে যদি সহজ শর্তে দীর্ঘমেয়াদে স্বল্প সুদে যে কেউ এই প্রজেক্টে ঋণ দিতে পারে, পাওয়া চায় না কিন্তু কাজটা করবে। কিন্তু চীন সরকার ঋণ দিতে পারে, ভারত দিতে পারে, জাইকা দিতে পারে। তারা যদি ঋণ না দেয়, আমরা বলতেছি নিজস্ব অর্থায়নে করা যেতে পারে। সেটা হচ্ছে একটা তিস্তা কর্তৃপক্ষ গঠন করা, তিস্তা বহুমুখী বন্ড সঞ্চয়পত্রের মতো ছাড়া। এবং আজকে ইউরোপে এবং চায়নাও কিন্তু অভ্যন্তরীণ পুঁজি সংরক্ষণের জন্য কিন্তু এই বন্ড কেনে। এইটা করলেই কিন্তু তিস্তা পাড়ের মানুষ এবং দেশবাসী কিন্তু, প্রবাসীরা কিন্তু এই তিস্তা বন্ড কিনবে এবং একটা অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ হবে। এবং তিস্তা পাড়ের মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে। যদি কেউ টাকা না দেয় তাহলে যে প্রাক্কলিত পরিকল্পনা মোতাবেক এই কাজটা এই সরকারের আমলে আমরা চালু করতে বলতেছি। তারপরেই ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যদি বিদেশি বিনিয়োগ পাওয়া না যায় তাহলে নিজস্ব অর্থায়নেও করা সম্ভব তিস্তা মহাপরিকল্পনা। আমরা শুনছিলাম যে দীর্ঘ সময় ধরে তিস্তার ভাঙনে যেভাবে তিস্তা পাড়ের অবহিকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কেন জরুরি, সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগীয় সময় আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই হিমাগারের ভাড়া বাড়ালেন মালিকরা। বিপাকে আলু চাষিরা, কমানোর অনুরোধ কৃষি বিভাগের। ঈদের বিশেষ ট্রেনের জন্য মেরামত করা হচ্ছে বগি। ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে রেল বহরে যোগ হয়। তবে ঈদে এই সংখ্যা ছাড়ায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিকরা বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় 25 কর্মদিবসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়। কিন্তু ঈদ উল ফিতরের আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন অতিরিক্ত কোচ। এ কারণে এবার 70 কর্মদিবসে 120টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময়ও প্রায় শেষ হতে চলেছে, এজন্য নির্ধারিত সময়ের বেশি কাজ করছে শ্রমিকরা। ঈদ উপলক্ষে জনগণের সেবা দেওয়ার জন্য আমরা খাটছি, আপনারা পরিশ্রম করছি। আমরা শিডিউল টাইমের পরে যে অতিরিক্ত কাজ করতেছি সেটা ওভারটাইম হিসেবে সরকার আমাদের টাকা দিচ্ছে। আমরা এক্সট্রা এফোর্ট দিয়েছি, আমাদের শ্রমিক কর্মচারীরাও খুব পরিশ্রম করছে। যে আউটটার্ন দিচ্ছি, এই আউটটার্নটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, তারপর আমরা দিয়ে যাচ্ছি সাধারণ মানুষের জন্য। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো কোচ প্রস্তুত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা শুক্রবারও কাজ করাচ্ছি এবং বিশেষ করে এটি একটি মোটিভেশনাল একটি ওয়ার্ক হিসাবে আমরা এটিকে নিয়েছি যে আমরা যে কোনো মূল্যে আমরা আসলে সাধারণ মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এই অধিক সংখ্যক কোচ আসলে আমরা আউটটার্ন দিতে চাই এবং দেওয়ার জন্য আমরা নিরলসভাবে প্রত্যহ কাজ করে যাচ্ছি এটার পিছনে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে ঈদ উপলক্ষে ট্রেনের 90টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় সময় আরও থাকছে। মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচুর বাগান। ঝরে পড়া রোধে সেচের পাশাপাশি ছেটানো হচ্ছে কীটনাশক। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লোকসানের শঙ্কা। ওষুধ সংকট দেখা দিয়েছে গাইবান্ধার কমিউনিটি ক্লিনিকগুলোতে। মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বেশিরভাগ রোগীকে। এজন্য গ্রামাঞ্চলের মানুষের সমস্যা হলেও জনসংখ্যা বৃদ্ধির অজুহাত স্বাস্থ্য বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট।
গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় সরকার নির্মাণ করেছে কমিউনিটি ক্লিনিক। বিভিন্ন রোগে পার্শ্ববর্তী ক্লিনিকে স্বাস্থ্যসেবা নেন গ্রামের বাসিন্দারা। গত 2 মাস ধরে ওষুধ সংকট দেখা দিয়েছে গাইবান্ধার কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতে কিছু ওষুধ পাওয়া গেলেও মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বেশিরভাগ রোগীকে। এতে ক্ষুব্ধ তারা। এখানে যে অবস্থা, আমরা কিছু কিছু ওষুধ পাই, কিছু কিছু পাই না। অ্যান্টিবায়োটিকের কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের এখানে। ক্লিনিকে কর্মরতরা বলছেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশেই বন্ধ হয়ে গেছে ওষুধের সরবরাহ। এখানে 3 কার্টুনও দেখা যায়, যেখানে 4 মাস নেওয়া যায় না, সেখানে এখন বর্তমানে যে নিয়ম 2টা কার্টুন 4 মাস নিয়ে যেতে হবে। তবে সিভিল সার্জন বলছেন, কমিউনিটি ক্লিনিকে শুধু অ্যান্টিবায়োটিক ওষুধ সরবরাহ বন্ধ করা হয়েছে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব খারাপভাবে দেখা দিয়েছে। এজন্য আমাদের উপর মহল থেকে নির্দেশনা আছে যে সিএসসিপিদেরকে আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া হবে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গাইবান্ধার 7 উপজেলায় 311টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচুর বাগানগুলো। গত বছরের চেয়ে এবার অনেক বেশি মুকুল এসেছে। ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লোকসানের শঙ্কায় বাগান মালিকরা। গাছে গাছে দেখা দিয়েছে মুকুল, মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। দিনাজপুরে লিচুর বাগানগুলোতে এখন নানা কর্মযজ্ঞ। মুজাফফরপুরি, মেদনা, মাদ্রাজি, চায়না, মুম্বাই, কাঠালি সহ দেশি জাতের লিচু গাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মুকুল ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। গত বছরের চেয়ে অনেক বেশি মুকুল এবার এসেছে বলে জানান তারা। গতবার থেকে এবার লিচু বেশি হবে বোঝা যাচ্ছে। এখন পানি দিলে লিচুটা তাহলে ঝুলটা ফুলবে পড়বে না। গাছের গোড়াতে এখন পানি দিচ্ছি, এই পানি দেওয়ার পরে এই মুকুলটা, এই দানাটা আরো সুন্দর হবে। ভিটামিন দিতে হবে, বীজ দিতে হবে, না দিলে তো থাকবে না। তবে এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। আগে যেমন বাইরের পার্টিরা আসতো, যে বাগান কিনতো, খুব একটা কিনতেছে না, এখন রিস্ক নিতে চাচ্ছে না কেউ। কারণ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, গাড়ি ঘোড়া বা ভাঙচুর, জ্বালাও পড়াও তো এগুলো অব্যাহত আছে। এরকম পরিস্থিতি থাকলে তো আপনার ব্যবসা বাণিজ্য হবে না। লিচু উৎপাদনের সব ধরনের সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। এবারও আমরা লিচুর বাম্পার ফলন আশা করব ইনশাআল্লাহ। চাষিদের বাগান পরিদর্শন করছে এবং এই সময় যা যা করণীয় সে মোতাবেক চাষিদের পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরের 13 উপজেলায় 5480 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 6 মার্চ পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা 4টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে এক্সকেভেটর দিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।